১-১.৫ বছরের একটা প্ল্যান করে ১-১.৫ মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে সেটা কোটা দিয়েই পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে মাঠের মধ্যে। সেদিন মাঠের মধ্যে ছিলাম না, আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে উনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? ছাত্ররা, সেটা আপনারা দাবি করেন, সেটা আপনারা দাবি করেন, আপনারা দাবি করেন। আমি বলি প্লিজ, জি, কয়জন ছাত্র আমি প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, এবং ছাত্র ছাড়া যারা বাকি ছিল সবই অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, বিএনপি তো না, দলীয় বিএনপি তো না, বিএনপি অবশ্যই বিএনপি। রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে নাই। কোন বৈষম্য বিরোধী না। শোনেন, যখন আপনি মানবতার জন্য ২৮শে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ রিকশা চালাইতো আপা, ২৮শে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই। আমি আপনাকে এটাই বলি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি। জি বলেন। কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপির সন্তান, বড় বড় নেতা উপদেষ্টারাও কিন্তু বিএনপির সন্তান। ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা ১৪ শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে ঘুরে এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে মানে মুনাফেকি চরিত্র। আপা একটু ছোট করে বলি যে আপা, যখন এটা প্রকাশ পাওয়া গেল, এই সরকার কিন্তু, আমি যত কথাই বলি ২৫ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু ২৫-২৬ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি, যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা, চলে তো যায় নাই। আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি। যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি জনাব তারেক রহমানের মামলার কথাই ধরি, ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট। আপা সময় নিয়েছে, আপনি এরকম বলতে চান? কয়দিন হিয়ারিং হয়েছে? উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন? এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? ৮টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে না। মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা ওঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি, খারিজ যখন হয়ে গেল মামলাগুলো যখন, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না। যে কথাগুলো আগে বলতে পারে না বিচার বিভাগ, যখন চরম ভাবে আপনার হস্তগত, চরম ভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তাকে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজেও অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না, এটা আপনিও জানেন। কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে ৪-৫ মাসে, কিন্তু মাত্র কয়দিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন, মাত্র কয়দিন আগে, এই ৭ মাস যাবত। কিন্তু আপনার কাছে মনে হয় যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না এই সময় না শেখ হাসিনা সরকারের কথা আমরা বলতেছি না, শেখ হাসিনা সরকারের কথা বলছি। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টাই শুধু এইটুকু বলবো যে যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি উনারটা যখন হয়েছে
একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আর গুলা পড়ে বা তার চেয়েও হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু অটো ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। ওকে, আমি এই কথাটাই বলেছি। ওকে, ঠিক আছে। আমি তার মানে বলি নাই যে প্রভাবমুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত, ওনারও মিনিমাম 7 মাস সময় নিত, ওনার কিন্তু 7 মাস সময় নেয় নাই খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। না, আমি sure. আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইন এবসেন্সিয়া। আমরা দেখেছি যে এই মেয়র ইশরাকের কথা বলা হয়েছে। আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে। সেটি যৌক্তিক বা অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না। আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল, সব মানে প্রশাসন, পুলিশ, বিচারালয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য, আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না। আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা? আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে নিউ ইয়র্ক দেখেন, আমি টাইমস। প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরাও এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক, রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে 1/11 প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই মামলাটাও, যে মামলাটা জিয়া আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই জায়গায় চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু সিলায় সিন্নিটা হয়েছিল। আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি। আপনি একটু আমাদের পরিষ্কার করে বলেন কারু সিলাই সিন্নি আগেও ছিল, আপা, কারু সিলাই সিন্নি সবার মুন্সি কে? বিএনপি? আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 15 বছর 15.5 বছর মাঠেই ছিল, মাঠেই আছে। বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট, এটা কিন্তু নর্মাল কোন সরকার না, একটা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা, তখন অন্য যেভাবে আসুক, বলেন না যে মুমূর্ষু রোগীর জন্য সবকিছু হালাল। এই আগস্ট, জুলাই আগস্ট ছিল মুমূর্ষু রোগী। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা দেখছি হেফাজতের সময়ও আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে, তারা পাশে থাকতে বলছিল, বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন, তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন। এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল। কিন্তু আপনি এই যে একটু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান, আপনাদের যিনি মুখপাত্র জনাব রুহুল কবির রিজভী বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা, এটাকে আপনিও মনে করেন এরকম? 1-2 লাইন যদি বলেন, কারণ আমাদের আবার একটু দেখেন, আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না, এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে, ধারাবাহিকতা থাকে। সেটা একসময় আওয়ামী লীগ এরকম করতো, মেঠো বক্তৃতা বলতো বা কিছু। আমি এটা বলতে চাই, এটা আরো প্রমাণ সাপেক্ষে, কারণ রিজভী আহমেদ আমার চেয়ে বড় নেতা, উনি যা বলেছেন, ওনার ওইটা একটা বিবৃতি ছিল।